আপনারা এখন গল্প শিকারীর কবলে। আমাদের আজকের গল্প সুজা, এক শাহজাদার পতন। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যে মহান সাহিত্যিক, তারই প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তার লেখা তথ্যসূত্র অনুসরণ করে আমরা এই গল্প পরিবেশন করছি। আশা করছি শ্রোতারা অনুমান করতে পারছেন সেই মহান সাহিত্যিকের নাম। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সুজা, এক শাহজাদার পতন। এই কাহিনী ভারতবর্ষের রক্তাক্ত ইতিহাসের এক উপেক্ষিত সিংহাসনের কাহিনী। এই সিংহাসন প্রায় ১৫০ বছর পড়েছিল অনাদরে আর অবহেলায়। যখন শাহজাহানের রাজত্বকাল অস্তমিত, তখন ক্ষমতার লোভে তার ছেলেরা মেতে উঠেছিল ময়ূর সিংহাসন দখলের রক্তক্ষয়ী যুদ্ধে। এই সময় শাহজাহান পুত্র সুলতান সুজা তার ভাই আওরঙ্গজেবের কাছে পরাজিত হয়ে ফিরে এসেছিলেন মুঙ্গেরে। তাঁর নির্দেশেই নির্মিত হয় এক সিংহাসন, যার নাম মুঘল-ই-তখ্ত। সুলতান সুজা কিন্তু শান্তি পাননি। আওরঙ্গজেবের সেনাপতি মির্জুমলার আক্রমণে জর্জরিত হয়ে সুজা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। প্রথমে রাজমহল, তারপর সেখান থেকে আরাকানে। আর সেখানেই শেষ হয় সুজার জীবনের ইতিকথা। কিন্তু থেকে যায় সেই অভিশপ্ত মুঘল-ই-তখ্ত। এরপর একের পর এক ক্ষমতালোভী শাসক এই সিংহাসনে বসেন, যেমন মির্জুমলা, আলীবর্দী, সরফরাজ, সিরাজদৌল্লা এবং সবশেষে মির্জাফর। সকলেই এই সিংহাসন দখল করেন, কিন্তু কেউই এই সিংহাসনে বসার পর আর বেশি দিন বাঁচেননি। কথিত আছে, গ্রীষ্মের দুপুরে আজও এই সিংহাসনের গা বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ে। সিংহাসনের গায়ে ফার্সি ভাষায় খোদাই করা আছে সন ১৫৫২, নির্মাতা দাসানুদাস খাজা বুখারী। তিনি প্রতিটি পাথরে তার পিতৃ হৃদয়ের জ্বলন্ত রক্তাক্ত অভিশাপ ঢেলে দিয়েছিলেন। এই সিংহাসনের রক্তক্ষরণের উৎস খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে মুঙ্গেরে, খাজা বুখারীর সন্ধানে। কে ছিলেন এই খাজা বুখারী? প্রায় ৪০০ বছর আগের কথা। মুঙ্গের শহরের উত্তরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল এক প্রাচীন দুর্গ। তার গা ঘেঁষে বয়ে চলেছেন পবিত্র গঙ্গা। এই দুর্গের নির্মাতাকে তাজ আর কেউ জানে না। হিন্দুরা একে বলতো জরাসন্ধের দুর্গ। একসময় মুঘল ফৌজদারের অধীনে কিছু সৈন্য এখানে বাস করত বটে, কিন্তু তারা এই দুর্গের কোনো যত্ন নিত না। তাই খসে পড়া পাথরে ভরে গিয়েছিল চারপাশের পরিখা। দুর্গের ৩টি প্রবেশ পথ, পূর্ব, দক্ষিণ আর উত্তর। সেগুলো বাইরের জগতের সঙ্গে যুক্ত ছিল সেতুর মাধ্যমে। পরিখার ওপারে দুর্গটিকে ঘিরে ছিল এক অর্ধচন্দ্রাকৃতি শহর। সেই শহরে বাস করত মধ্যবিত্ত হিন্দু ও মুসলমানেরা। হিন্দুরা প্রতিদিন সকালে গঙ্গা স্নান করতেন। মুসলমানেরা প্রতি শুক্রবার পীরের দরগায় শিরনি চড়াতেন।
তাদের জীবনযাত্রা ছিল সহজ, বৈচিত্র্যহীন। একদিন ফাল্গুন মাসের দুপুরে কেল্লার দক্ষিণ দরজার বাইরে পরীক্ষার অগভীর খাদে যেখানে গঙ্গার স্রোত এসে মিশেছে, সেখানে বসে মাছ ধরছিল একজন যুবক। নাম না জানা বেশ কিছু গাছ হলুদ ফুলের ঝালর ঝুলিয়ে চারপাশটা আলো করে রেখেছে, আর তার সামনেই বিশাল গঙ্গার বুকে জেগে উঠেছে দু একটা চর। এই সময় পশ্চিমের বাতাস চরের বালি উড়িয়ে নিয়ে এসে আকাশে ধোঁয়াশার সৃষ্টি করে। গৃহস্থ মানুষজন দরজা জানালা বন্ধ করে দেয়। হলুদ ফুলের গাছগুলি যেন গঙ্গার স্রোতে ঝুঁকে পড়ে নিজের প্রতিচ্ছবি দেখছিল। চারিদিক নিস্তব্ধ, আকাশে বালি উঠছে, আর পিছনে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল দুর্গের প্রাচীর। যুবকটির নাম মোশাররফ। সুন্দর বলিষ্ঠ চেহারার এক পুরুষ। তার চেহারায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। বয়স বড়জোর 20 বা 21। তার চোখের চাহনি গভীর। সামান্য দাড়ি আর তীক্ষ্ণ চিবুক তার মুখটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চোখে সুরমা, পরনে ঢিলে পায়জামা আর সাদা মলমলের কুর্তা। মেয়েরা তো বটেই, এমনকি পুরুষেরাও মোশাররফের দিকে একবার তাকালে আবার ফিরে চাইত। মোশাররফের মাছ ধরার নেশা ছিল, কিন্তু আজ এই দুপুরে সে ঘর ছেড়ে মাছ ধরতে এসেছে অন্য এক কারণে। সে ফুলবানুর সঙ্গে বাজি লড়েছিল। ফুলবানুর বয়স 17। রূপে সে মোশাররফেরই যোগ্য। বাদশাহের হারেমেও এমন সুন্দরী খুঁজে পাওয়া দুষ্কর। মাত্র 6 মাস হলো তাদের বিয়ে হয়েছে। ফুলবানু তাকে তামাশা করে বলেছিল, রোজ রোজ তো পুকুরে মাছ ধরো, দরিয়ায় মাছ ধরতে পারবে তুমি? কেন, দরিয়ায় মাছ না ধরার কি আছে? কি এমন শক্ত কাজ? শক্ত নয়, ধরেছ কোনোদিন? হ্যাঁ, সে যখন ইচ্ছে তখনই ধরতে পারি। ধরো তো ওই পুকুরের পোষা মাছ, ও তো সবাই ধরতে পারে। গঙ্গার মাছ ধরা অত সহজ নয়। ঠিক আছে, বাজি রাখো। আচ্ছা, বাজি রাখলাম। বাজি কিন্তু আমি জিতেই ফিরবো। সে দেখা যাবে। এখন ওটা ধরে টানছো কেন? এখন তো কাছে এসো, বাজির শর্ত নিয়ে কথা বলতে হবে না? কানে কানে মধুর মন্ত্রণায় স্থির হয়েছিল বাজির শর্ত। সেই শর্তের নেশায় মোশাররফ ছিপ আর অন্যান্য সরঞ্জাম নিয়ে মহা উৎসাহে বেরিয়ে পড়েছিল মাছ ধরতে। কিন্তু আজ যেন মাছেরা মুখ ফিরিয়ে নিয়েছে। একটা পুঁটি মাছও ধরা দেয়নি। জবের ছাতু, পিঁপড়ের ডিম, আরও নানা রকম মুখরোচক টোপ কিছুতেই গঙ্গার মাছেদের প্রলুব্ধ করতে পারল না। অনেকক্ষণ চুপ করে বসে থেকে মোশাররফ বিরক্ত হয়ে উঠেছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে, গাছের ছায়াগুলো সরে যাচ্ছে। অন্যদিন হলে মোশাররফ এতক্ষণে বাড়ি ফিরে যেত, কিন্তু আজ এত তাড়াতাড়ি খালি হাতে ফিরলে ফুলবানু হাসবে। সে এক লজ্জাজনক পরিস্থিতি হবে। মোশাররফ বড়শির টোপ বদলে আবার নতুন টোপ গেঁথে জলে ফেলল। স্থির মনোযোগে তাকিয়ে রইল ফাতনার দিকে। ঠিক এই সময় গঙ্গার দিক থেকে ভেসে এলো একটা ক্ষীণ দামামার আওয়াজ। মোশাররফ চমকে সেদিকে তাকালো। দেখল গঙ্গার কালো জলের ওপর লালচে ঝলমলে সূর্যের আলোয় দক্ষিণ দিকে অসংখ্য নৌকার পাল, যেন রাজহাঁসের ঝাঁক ভেসে আসছে। প্রায় 200 রণতরী ধীরে ধীরে এগিয়ে আসছে। মোশাররফের চোখ আটকে গেল রণতরীগুলোর মাঝে থাকা একটা বড় নৌকার ওপর। রাজকীয় সোনালি রঙের পাল লাগানো একটা বড় নৌকা।
মোশাররফের বুঝতে বাকি রইল না কে আসছে। কয়েক মাস আগে শাহজাহানের মৃত্যুর খবর শুনে সুলতান সুজা এই মুঙ্গের শহর থেকে মহা সমারোহে পাল উড়িয়ে আগ্রা যাত্রা করেছিলেন। যে ঘাট থেকে যাত্রা করেছিলেন সেই ঘাটের নাম দিয়েছিলেন সুজাই ঘাট। আর আজ কাজুয়ার যুদ্ধে ছোট ভাই আওরঙ্গজেবের কাছে পরাজিত হয়ে সেই সুজাই ঘাটেই ফিরে আসছেন তিনি। ময়ূর সিংহাসন দখলের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। মোশাররফ অবশ্য যুদ্ধের পরাজয়ের খবর জানত না, কিন্তু শান্ত ছোট্ট এই শহরে এত সৈন্য সামন্ত নিয়ে যুবরাজের প্রত্যাবর্তন কখনোই সুখের হয় না। সৈন্যদল যতই শান্ত বা সুবোধ হোক না কেন, তারা অসামরিক জনগণের নিগ্রহের কারণ হয়ে দাঁড়ায়। গতবারও এমনটা ঘটেছিল, এবারও নিশ্চয় ঘটবে। তাই মোশাররফ মনে মনে উদ্বিগ্ন হয়ে উঠল। ফৌজদার মহাশয় একজন শান্তিপ্রিয় প্রবীণ ব্যক্তি। শাহজাহানের দীর্ঘ রাজত্বকালে নিশ্চিন্তে ফৌজদারি করে অলস ও অকর্মণ্য হয়ে পড়েছেন। রাজদরবারের সব খবরও তার কাছে এসে পৌঁছত না। তবে সিংহাসন নিয়ে যে লড়াই বেঁধেছে এই খবর তিনি জানতেন। কয়েক মাস আগে সুজা যখন আগ্রার পথে যাত্রা করেছিলেন, তখন তিনি বেশ উৎফুল্ল হয়েছিলেন। মনে মনে ভেবেছিলেন সুজাই ময়ূর সিংহাসন দখল করবেন। কিন্তু পরাজিত সুজাকে ফিরে আসতে দেখে তিনি যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তবুও শাহজাদা সুজা বলে কথা, তাকে তো আর উপেক্ষা করা যায় না। সিংহাসন পান বা না পান, তার প্রতাপ তো কম নয়। উপরন্তু সঙ্গে রয়েছে বিশাল সৈন্যবাহিনী। কেল্লার দক্ষিণ ফটক থেকে সুজাইঘাট কয়েকশো গজ পথ। ফৌজদার মশাই হাতে গোনা কয়েকজন সভাসদকে নিয়ে দ্রুত গতিতে এগিয়ে গেলেন শাহজাদাকে অভ্যর্থনা জানাতে। মোশাররফ যেখানে বসেছিল সেখান থেকে সামান্য বাঁদিকে তাকালেই সুজাইঘাট স্পষ্ট দেখা যায়। ঘাটটা আকারে ছোট, তাই সব নৌকা সেখানে ভিড়তে না পেরে দুপাশের তীরে নোঙর করতে শুরু করল। চারদিকে বিশৃঙ্খল মাঝিদের হাঁক ডাক, সৈন্যদের চিৎকার আর নৌকার ভিড়ে এক হট্টগোল সৃষ্টি হল। মোশাররফ বুঝল আজ আর এখানে মাছ ধরার চেষ্টা বৃথা। তাই সে বিরক্তি নিয়েই বাড়ির পথ ধরল। তার মনের গভীরে ক্ষীণ এক সান্ত্বনা, ফুলবানুর কাছে কৈফিয়ত দেবার একটা সুযোগ অন্তত পাওয়া গেছে। কেল্লার পূর্ব দিকের ফটক থেকে যে রাজপথটি শুরু হয়েছে সেটি শহরটিকে যেন দুভাগে ভাগ করে সোজা চলে গেছে বাংলার রাজধানী রাজমহলের দিকে। দুর্গ থেকে প্রায় 1 ক্রোশ দূরে শহরের সীমানা শেষ। এরপর জনবসতি কমতে কমতে পথ মিশে গেছে দিগন্ত বিস্তৃত প্রান্তরের মধ্যে। এখানেই শহরের প্রান্তে একটা ছোট চটি রয়েছে, তার নাম পুরব সরাই। পূর্ব দিক থেকে আসা ক্লান্ত পথিকেরা এখানে রাত্রি যাপন করত। তারপর দিনের আলো ফুটলে তারা শহরে প্রবেশ করত। চটি থেকে একটু দূরে একাকী দাঁড়িয়ে আছে একটা পুরনো কিন্তু সুশ্রী পাকা বাড়ি। এটি মোশাররফের পিতৃভবন। আশেপাশে আর কোনো বসতি নেই, যেন রাজপথের ধারে দাঁড়িয়ে থাকা একাকী কোনো স্মৃতিস্তম্ভ। বাড়িটা আকারে ছোট হলেও এর মধ্যে রয়েছে একটা আভিজাত্যের ছোঁয়া। বাড়ি আর রাস্তার মাঝে রয়েছে একটা খোলা উঠোন। সেখানে ইতস্তত ছড়িয়ে রয়েছে নানা আকারের পাথর খণ্ড। আর পাশে খাপড়ার একটা ছাউনির নিচে দেখা যায় বেশ কিছু পাথর শিল্পীর হাতের ছোঁয়ায়
ধীরে ধীরে রূপ নিচ্ছে। বোঝা যায় মোশাররফের পিতা একজন প্রস্তর শিল্পী। খাজা বুখারীর বয়স এখনো ৪৫ পেরোয়নি। তার শরীর এখনো কর্মঠ এবং বলিষ্ঠ, কিন্তু এই বয়সেই তার মুখ থেকে যেন যৌবনের দীপ্তি হারিয়ে গেছে। চেহারায় একটা বার্ধক্যের ছাপ পড়েছে, তবে তার সঙ্গে যোগ হয়েছে এক শান্ত স্নিগ্ধতা। যারা ইন্দ্রিয় সুখ আর ভোগলালসার ঊর্ধ্বে উঠতে পারে, তাদের মুখেই হয়তো এমন সৌম্য জ্যোতি দেখতে পাওয়া যায়। বুখারী ধনী নন, প্রস্তর শিল্পই তাঁর একমাত্র অবলম্বন। শহরের নতুন ইমারতগুলোর পাথরের স্তম্ভ, খিলান আর জাফরি আজও তার নিপুণ হাতের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে ওঠে। শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে সম্ভ্রান্ত ব্যক্তি সকলেই তার চরিত্র গুণে এবং পূর্বের ইতিহাস স্মরণ করে তাকে সম্ভ্রম করে চলে। সাধারণের কাছে তিনি মিয়া সাহেব নামে পরিচিত। এই খাজা বুখারীর আগের ইতিহাস সংক্ষেপে বলা প্রয়োজন। আফগানিস্তানের এক রুক্ষ পাহাড়ি দরিদ্র দেশ বোখারা, তার ওপর তখন সেটি পারস্যের অধীনে। সেখানে উন্নতির আশা না দেখে খাজা বুখারীর পিতা তার বালক পুত্রকে নিয়ে দিল্লি এসে উপস্থিত হন। দিল্লির দরবারে তখন গুণের কদর ছিল। দেশ দেশান্তর থেকে জ্ঞানী গুণী মানুষেরা এসে বাদশাহের অনুগ্রহ লাভ করতেন। বুখারী ছিলেন সুদর্শন ও বীর যোদ্ধা। খুব শীঘ্রই তিনি শাহজাহানের দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর এক শুভক্ষণে মুঙ্গেরের ফৌজদার পদে নিযুক্ত হন। এরপর থেকেই বিহারের এই প্রাচীন দুর্গে এসে বসবাস শুরু করেন। তখন শাহজাহানের রাজত্বের প্রথম দিক। এরপর 10 বছর কেটে যায় নিরুপদ্রবে। বিশাল সাম্রাজ্যের এই প্রান্তে কোনো যুদ্ধ বিগ্রহের হাঙ্গামা ছিল না, তাই শৌর্য বীর্য দেখিয়ে পদোন্নতির সুযোগও তিনি পেলেন না। তিনি ফৌজদারি রয়ে গেলেন। এরই মধ্যে সৈয়দ বংশীয় এক কন্যার সঙ্গে খাজা বুখারীর বিবাহ হয়। খাজা বুখারী তখন ভাবপ্রবণ কল্পনা বিলাসী একজন যুবক। তিনি ফার্সি ভাষায় কবিতা লিখতেন, আর ভাস্কর্য স্থাপত্যের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। তিনি পরম নিশ্চিন্তে শিল্পকলার চর্চা শুরু করলেন। যোদ্ধার তরবারির পরিবর্তে ভাস্করের ছেনি আর বাটালি তার অস্ত্র হয়ে উঠল। কিন্তু নিয়তির পরিহাসে এমন শান্ত জীবন তার কপালে সইল না। মোশাররফের জন্মের কয়েকদিন পরেই এক দুর্ঘটনায় চুরমার হয়ে গেল খাজা বুখারীর সব স্বপ্ন। খাজা বুখারীর পিতা ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেলেন। খাজা বুখারীর সুখের দিন ফুরিয়ে গেল। হিন্দুস্তানের অধিপতি তখন শাহজাহান। তার রাজত্বের নিয়ম ছিল, কোনো ওমরাও বা রাজকর্মচারীর মৃত্যু হলে মৃতের ধন সম্পত্তি তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হবে। খাজা বুখারীর পিতা যা সঞ্চয় করেছিলেন, পাটনা থেকে সুবেদারের লোকেরা এসে তুলে নিয়ে গেল। দুর্গে নতুন ফৌজদার এলো। খাজা বুখারী খালি হাতে পথে এসে দাঁড়ালেন। শেষ পর্যন্ত শিল্পকলাই তার জীবিকা হয়ে দাঁড়াল। জন্মসূত্রে তিনি ছিলেন এক অভিজাত পরিবারের উত্তরাধিকারী। অবস্থার বিপাকে পড়ে দুর্দশায় পড়েছেন দেখে শহরের বেশ কিছু গণ্যমান্য মানুষ তাকে সাধ্যমতো সাহায্য করল। গত 20 বছরে খাজা বুখারীর অবস্থা কিছুটা সচ্ছল হয়েছে। তিনি এখন সাধারণ গৃহস্থ। শহরের প্রান্তে ছোট একটা বাড়ি করেছেন। সুখে দুঃখে তার দিন কাটছে।
তার স্ত্রীর মৃত্যু হয়েছে, মোশাররফেরও বিবাহ হয়েছে। খাজা বুখারীর জীবনে উচ্চাশা ছিল না, কেবল একটি আকাঙ্ক্ষা ছিল, মোশাররফ বড় হয়েছে, এবার তাকে দিল্লি পাঠাবেন। মোশাররফ বাদশাহের কাছ থেকে আবার ফৌজদারের সনদ নিয়ে ফিরে আসবে। মোশাররফকে তিনি ছোট থেকেই সৎ শিক্ষা দিয়েছেন, কুসঙ্গ থেকে দূরে রেখেছেন। আরবি আর ফার্সি ভাষায় সে পারদর্শী। যুদ্ধবিদ্যা যদিও তার খুব একটা পছন্দের নয়, কারণ সে তার পিতার মতোই কল্পনাপ্রবণ। তবুও তিনি তাকে যতটা সম্ভব অস্ত্রবিদ্যা শিখিয়েছেন। তার উপর এমন সুন্দর চেহারা, সে যদি একবার বাদশাহের সামনে গিয়ে দাঁড়াতে পারে, তবে বাদশাহ কি তার আশা পূরণ করবেন না? এই আকাঙ্ক্ষা বুকে নিয়েই খাজা বুখারী তার ছেলেকে বড় করে তুলেছেন। এছাড়া তার জীবনে আর কোনো কামনা নেই। মোশাররফের 20 বছর বয়স পূর্ণ হওয়ার পর তিনি তার দিল্লি যাওয়ার উদ্যোগ শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ বাদশার অসুস্থতা এবং তার পুত্রদের মধ্যে যুদ্ধের খবর আসায় চারিদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোশাররফের দিল্লি যাওয়া আপাতত স্থগিত হয়ে যায়। সেদিন পড়ন্ত বিকেলে যখন মোশাররফ গঙ্গার তীর থেকে খালি হাতে বিষণ্ণ মনে বাড়ির দিকে ফিরছিল, তখন দেখল তার বাবা কারখানার ছাউনির সামনে দাঁড়িয়ে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলছেন। আগন্তুক আর কেউ নন, শহরের বিখ্যাত ধনী ওমচাঁদ। তার পুত্র এক জটিল রোগে আক্রান্ত। সে এসেছে মিয়া সাহেবের কাছে মন্ত্রপুত জলের আশায়। মুঙ্গেরের মানুষ বিশ্বাস করত মিয়া সাহেবের জল পড়ার অলৌকিক ক্ষমতা কখনো ব্যর্থ হয় না। মিয়া সাহেব ওমচাঁদের হাতে সেই পবিত্র জল তুলে দিয়ে শান্ত স্বরে বললেন, ছেলে সুস্থ হলে পীর শানফার দরগায় শিরনি চড়িও, কেমন? মোশাররফ এই ফাঁকে চুপে চুপে ঘরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু খাজা বুখারী তাকে ডাকলেন। কিছু খবর শুনলে নাকি? শহরে নাকি ফৌজ এসেছে? হ্যাঁ আব্বাজান, সুলতান সুজা ফিরে এসছেন। খাজা বুখারী একটু আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন, আর কোনো প্রশ্ন করলেন না। নিঃশব্দে কারখানার চালার ভেতরে প্রবেশ করলেন। মোশাররফ তখন বাড়ির ভেতরে ঢুকল। ঢোকার মুখেই দেখল দরজার কাছে ফুলবানু দাঁড়িয়ে আছে। তার অপূর্ব সুন্দর চোখ দুটিতে দুষ্টুমির হাসি। মোশাররফ হেসে ফেলল। ফুলবানু আজ কোনো ছল মানবে না, সে তার বাজির পণ আদায় করেই ছাড়বে। সুলতান সুজার নৌবহর তখন গঙ্গার স্রোত বেয়ে এগিয়ে আসছে। তার সঙ্গে অশ্বারোহী ও অন্যান্য সৈন্য গঙ্গার তীর ধরে এগিয়ে আসছে। সবচেয়ে বড় নৌকায় আছেন স্বয়ং সুজা আর তার অগণিত নারী পরিবেষ্টিত হারেম। তার সঙ্গে কামান ও গোলাবারুদও আছে। মুঙ্গের পৌঁছেই সুজা এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। সোজা কেল্লার ভেতরে ফৌজদারের বাসভবনে পৌঁছলেন। দুর্গের পশ্চিম দিকের উঁচু জমিতে দুটো বড় মহল ছিল। একটা সুজার হারেমে পরিণত হলো, অন্যটা দরবার ও মন্ত্রণা গৃহে। সুজার প্রধান উজির আলীবর্দী খাঁর জন্য একটা বাসভবন নির্দিষ্ট করা হলো। আলীবর্দী খাঁ সুজার খুব প্রিয় পাত্র ছিলেন। সুজা আদর করে তাকে খান ভাই বলে ডাকতেন। সৈন্যদলের কিছু অংশ মাঠে তাঁবু ফেলল, আর কিছু নৌকাতেই রয়ে গেল। সুজার নির্দেশে কেল্লার মেরামতির কাজ শুরু হলো। পরীক্ষা আরও গভীর করা হলো, আর দুর্গের পাঁচিলের ওপর বড় বড় কামান বসানো হলো।
সুজা ঘোড়ায় চেপে চারিদিকের কর্মতৎপরতা তদারক করতে লাগলেন। সুজার সঙ্গী সাথীরা তার এই উৎসাহ দেখে বিস্মিত হলেন। 41 বছর বয়সে সুজার চরিত্রের পরিবর্তন হওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না। তিনি অসাধারণ বুদ্ধিমান ছিলেন বটে, কিন্তু দীর্ঘকালের বাসনা আর ভোগবিলাস তার বুদ্ধি ও দেহের ওপর জড়তার প্রলেপ লাগিয়ে দিয়েছিল। তার চরিত্রে ছিল 3টি প্রধান উপাদান: বিবেকহীন উচ্চাকাঙ্ক্ষা, অদম্য ভোগবিলাসের ইচ্ছা আর কুটিল নৃশংসতা। সুজার জীবনে ভোগবিলাস প্রধান হয়ে উঠেছিল, কিন্তু তাই বলে উৎসাহ কম ছিল না। তার ক্ষুরোধার বুদ্ধি মাঝে মাঝেই জেগে উঠত, কিন্তু তা ক্ষণিকের জন্য। অরঙ্গজেবের মতো দীর্ঘ মনোবল তাঁর ছিল না, তাই তিনি আবার বিলাসে গা ভাসিয়ে দিতেন। কিন্তু মুঙ্গেরে পৌঁছে তিনি এমন উদ্যমে কাজ শুরু করলেন যে 7 দিনের মধ্যে যেন পুরো দুর্গের সংস্কার শেষ হয়ে গেল। শুধু দুর্গ মেরামত করেই তিনি ক্ষান্ত হলেন না, শত্রু যাতে দুর্গের কাছে আসতে না পারে তারও ব্যবস্থা করলেন। জলপথে অবশ্য সুজার কোনো ভয় ছিল না। তখন বাংলায় সুজা ছাড়া আর কারো কাছে নৌবহর ছিল না। স্থলপথে মুঙ্গের আক্রমণের পথ ছিল পূর্ব এবং দক্ষিণ দিকে। সে পথ ছিল পাহাড়ে ঢাকা, কিন্তু পাহাড়ের ফাঁকে ফাঁকে সৈন্য চলাচলের মতো পথ ছিল। বড় বড় বাঁধ তুলে তিনি সেই পথগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করলেন। সুজা সত্যিই যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন, তাই দুর্গের পারিপার্শ্বিক জমি সংরক্ষণেও তিনি কোনো ত্রুটি রাখলেন না। হাজার হাজার মানুষ কাজে লেগে গেল। পাহাড়ের খাঁজে খাঁজে কামান বসানো হলো। সুজা ঘোড়ার পিঠে চড়ে সমস্ত কাজ পরিদর্শন করে বেড়াতে লাগলেন। বন্ধু ও উজির খান ভাই সর্বক্ষণ তার পাশে পাশে থাকলেন। সারাদিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় সুজার মহলে দরবার বসত। এ দরবার অবশ্য পাকা দরবার নয়, আদব কায়দার কড়াকড়ি ছিল না। অনেকটা মজলিসের মতো আসর বসত। সুলতান সুজা, খান ভাই এবং তার অন্তরঙ্গ বন্ধুরা এসে বসত মখমল বিছানো বিরাট ঘরে। চলত দেদার, সিরাজি এবং হাসাহাসি। কিছু মন্ত্রণা পরামর্শ হতো। রাত যত গভীর হতো সুজা ততই মাতাল হয়ে পড়তেন। কিন্তু পরের দিন সকালে আবার তিনি ঘোড়ার পিঠে চড়ে বেরোতেন। ওমরাওরা মুখ চাওয়াচাই করে ভাবতেন, আর কতদিন এরকম চলবে? এইভাবে এক পক্ষ কেটে গেল। একদিন সন্ধ্যার পর মজলিস বসেছিল। সুজার হাতে ছিল সিরাজির পাত্র। তিনি ফৌজদারের দিকে তাকিয়ে বললেন, ফৌজদার। জি হুজুর। পীর পাহাড়ের দিকে কাজ কিরম চলছে? ভালোই চলছে জাহাপনা, ঘাঁটি তৈরি হয়ে এসছে। বেশ, কাল তাহলে ওদিকেই তদারকি করতে যাব। কি খান ভাই? সুজা পানপাত্র নিঃশেষ করে বাদীর হাতে ফেরত দিলেন। কয়েকজন যুবতী বাদী শরাবের পাত্র এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে মজলিসে সর্বদাই উপস্থিত থাকত। সুজার ইঙ্গিতে একজন বাদী ফৌজদারের সামনে পানের বাটা তুলে ধরল। সম্মানিত ফৌজদার তা গ্রহণ করলেন। আরেকটি শরাবের পাত্র নিয়ে সুজা বললেন, আমার তো শরাবের ভাড়ার ফুরিয়ে গেল। এই ফৌজদার, তোমাদের এখানে শরাব পাওয়া যায় না? হুজুর, পাওয়া যায়, তাড়ি পাওয়া যায়, উৎকৃষ্ট জিনিস। তাড়ি? হ্যাঁ, সেটা কি জিনিস? মন্দ নয় হুজুর,
এদেশে সকলেই খায়। ওই গ্রীষ্মকালে তো খুব ভালো, একটু দুর্গন্ধ দুর্গন্ধ। ক্রমে রাত গভীর হল। সুজার কথা জড়িয়ে গেল। তিনি এলিয়ে পড়লেন। বাঁদিরা তাকে ঘিরে ধরল। খান ভাই বুঝলেন আজ রাত্রে সুজা আর হারেমে ফিরবেন না। তিনি অন্যান্য পরিষদদের দিকে চোখের ইশারা করলেন। সকলেই বিদায় নিলেন। পরদিন ভোরবেলা সুজা খান ভাইকে সঙ্গে নিয়ে ঘোড়ার পিঠে বেরিয়ে গেলেন পীর পাহাড় পরিদর্শন করতে। পরিদর্শনের সময় সুজা সাধারণ সাদা পোশাক পরতেন। তার সঙ্গে কোনো রক্ষীও থাকত না, কেবল খান ভাই তার সঙ্গে অভিযানে সঙ্গী হতেন। খান ভাই ছিলেন একজন অত্যন্ত মিষ্টভাষী চাটুকার। তার কথা শুনে সুজা খুশি হতেন। আখেরে সুজাই দিল্লির সম্রাট হবেন, এই আশায় খান ভাই তার সঙ্গে যোগ দিয়েছিলেন। দুপুরবেলা পাহাড়ে পৌঁছে সুজা কাজ তদারক করতে লাগলেন। গঙ্গার কাছে একটা গম্বুজ আকৃতির পাহাড়ের মাথা সমতল করে নিয়ে তার ওপর একটা মহল তৈরি হচ্ছে। এটা সুজার আতিশখানা হবে। এখানে গোলা বারুদ ইত্যাদি সাজিয়ে রাখা হবে। এখানে একটা কুণ্ডও খোঁড়া হচ্ছে, যার সঙ্গে গঙ্গার সংযোগ থাকবে। শত শত মজুর রাজমিস্ত্রি কাজ করছে। পরিদর্শন শেষ করে সুজা ও আলীবর্দী ফিরে চললেন। ভাগ্যক্রমে আজকে বালি উঠছে না, কিন্তু রোদের তাপ মারাত্মক। সুজা যখন শহরের উপকণ্ঠে পৌঁছলেন তখন তৃষ্ণায় তাঁর ছাতি ফেটে যাচ্ছে। সূর্য তখন ক্রমেই পশ্চিম দিকে ঢলে পড়ছে। সুজা দেখলেন একজন নিম্ন শ্রেণীর মানুষ নেশা করে পথের ধার দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। তাকে সুজা জিজ্ঞাসা করলেন, এই বান্দা, এখানে পানীয় কোথায় পাওয়া যাবে? লোকটা হাসি মুখে আঙুল তুলে বলল, ওদিকেই পূরব সরাই, ওখানে গেলে দেদার তাড়ি পাওয়া যাবে। সুজা ও খান ভাই দৃষ্টি বিনিময় করলেন। সুজা একটু হেসে বললেন, আসুন খান ভাই, এদেশের খাঁটি জিনিস একটু চেখে দেখা যাক। পূরব সরাই নেহাত নিম্ন শ্রেণীর পান্থশালা নয়, তবে গ্রীষ্মকালে এখানে তাড়ি বিক্রির ব্যবস্থা থাকে। মালিক একজন মুসলমান। তিনি দুজন ফৌজি সওয়ারকে পেয়ে সাদরে অভ্যর্থনা করলেন। নতুন মাটির পাত্রে পানীয় এলো। দুজনেই সেটা পান করে তৃষ্ণা নিবারণ করলেন। কিন্তু এক পাত্র পানীয়তে সুজার তৃষ্ণা নিবারণ হলো না। এরপর ঝাল মটর সহযোগে দ্বিতীয় এবং তৃতীয় পাত্র নিমেষে শেষ করলেন। কি খান ভাই, কেমন লাগছে? হুজুর, আপনি তো গরিবের ফুর্তির দাম বাড়িয়ে দিলেন। সুজা ও খান ভাই আনন্দে মশগুল হয়ে সরাইখানা থেকে বেরিয়ে ঘোড়ার পিঠে চড়ে আবার যাত্রা শুরু করলেন। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই তাদের গতিমুখের পরিবর্তন হলো। অশ্বারোহীদের তৃষ্ণা মিটলেও ঘোড়া দুটো তৃষ্ণার্তই ছিল। তাই চলতে চলতে পথের পাশে একটা জলাশয় দেখে ঘোড়াগুলো চিৎকার করে উঠল। লাগামের শাসন উপেক্ষা করে তারা সেই জলাশয়ের দিকে চলল। সুজা ঘোড়ার মুখ ফেরাবার চেষ্টা করলেন, কিন্তু বাগ মানাতে পারলেন না। তখন তিনি আর চেষ্টা না করে দিঘির পাড়ে পৌঁছলেন। জলাশয়ের কিনারা বেশ খাড়া। একটা ঘাট আছে বটে, কিন্তু তার ধাপগুলো এত সরু আর উঁচু যে ঘোড়া কোনো রকমে নামতে পারলেও উঠতে পারবে না। কিন্তু ঘোড়া দুটো জলের কাছাকাছি এসে আরও চঞ্চল হয়ে উঠল। বোঝাই গেল তাদের এখন ফিরিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। একজন যুবক জলের ধারে এক মনে বসে ছিপ দিয়ে মাছ ধরছিল। আশেপাশে আর কেউ ছিল না। সুজার খান ভাই তার পেছনে উপস্থিত হলে সে একবার ঘাড় ফিরিয়ে দেখে নিয়ে
আবার মাছ ধরায় মন দিল। ফৌজি সওয়ারদের সম্বন্ধে তার কোনো রকম কৌতূহল ছিল না। এদিকে সুজার মেজাজ ঠিক ছিল না। ঘোড়ার ব্যবহারে তিনি বিরক্ত হচ্ছিলেন। পুকুর পাড়ে ঘোড়ার জল খাওয়ার সুবিধা নেই দেখে তার বিরক্তি ক্রমেই বাড়তে লাগল। আস্তে আস্তে সেটা রাগে পরিণত হলো। তার উপর দেখলেন ছেলেটা তাকে কোনো রকম সাহায্য না করে নির্বিকার মনে মাছ ধরছে। দিল্লির ভবিষ্যৎ বাদশাহ শাহজাদা আলমের ধৈর্য আর কতক্ষণ থাকে? তিনি ছেলেটার উদ্দেশ্যে বললেন, এই মাদির বাচ্চা, বদতমিজ, এদিকে আয়, কানে শুনতে পাস না? এই যুবক আর কেউ নয়, মোশাররফ। রাগে তার মুখ লাল হয়ে উঠল। সে ছিপ ফেলে উঠে দাঁড়াল। তারপর ঘোড়ার সামনে দাঁড়িয়ে স্থির হয়ে সুজার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, বাঁদির বাচ্চা তুমি, শরীরে যদি তোমার ভদ্র রক্ত থাকতো তুমি ভদ্রভাবে কথা বলতে। খান ভাই হায় হায় করে উঠল। এই বেয়াদব যুবক, তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? উনি সুলতান সুজা। নাম শুনে মোশাররফের বুক কেঁপে উঠল। সে বুঝল সে এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। কিন্তু তবু সে ভয়ে পিছিয়ে গেল না। তার মন ঘৃণায় ভরে উঠল। অকারণ লাঞ্ছনা সহ্য করার মানুষ সে নয়। সে ব্যঙ্গ করে বলল, সুলতান তাহলে নিজের ভাইয়ের কাছে মার খেয়ে ফিরে এসে নিরস্ত্রের ওপর বাহাদুরি দেখাচ্ছেন। সুজা তৎক্ষণাৎ তরবারি বের করে মোশাররফের দিকে ঘোড়া ছোটালেন। ইতিমধ্যে ভোজবাজির মতো বেশ কিছু লোক উপস্থিত হল। তারা সমস্বরে হৈ হৈ করে উঠল। কেউ কেউ মোশাররফকে পালানোর উপদেশ দিল। সুজা মোশাররফের দিকে এগিয়ে গেলেন। মোশাররফ কিন্তু এক পাও পিছু হটল না। ঘোড়া যখন প্রায় তার বুকের ওপর এসে পড়েছে তখন সে সজোরে তার হাতের ছিপটা চালিয়ে দিল। ছিপের আঘাত সজোরে গিয়ে লাগলো সুজার গালে। সুজাও তৎক্ষণাৎ তরবারি চালালেন। তরবারির ফালা বসে গেল মোশাররফের গলায়। নিস্তব্ধ একটা কাটা গাছের মতো সে মাটিতে লুটিয়ে পড়ল। কয়েক মুহূর্ত আগেও যা চিন্তা করা যাচ্ছিল না, অতি তুচ্ছ কারণে তাই যেন হঠাৎ ঘটে গেল। দিন শেষ হয়ে আসছে। মোশাররফের বাবা তার কারখানার চালার সামনে দাঁড়িয়ে ওমচাঁদের সঙ্গে হাসি মুখে কথা বলছিলেন। তার ছেলে সুস্থ হয়ে উঠেছে, তাই সে মিয়া সাহেবকে কৃতজ্ঞতা জানাতে এসেছে। এমন সময় রাজপথের ওপর অনেকগুলো মানুষের কণ্ঠস্বর শোনা গেল। খাজা বুখারী তাকিয়ে দেখলেন একদল লোক একটা মৃতদেহ বহন করে নিয়ে আসছে। তাদের পেছনে দুজন ঘোড়সওয়ার। মৃতদেহ খাজা বুখারীর উঠোনে নামানো হলো। খাজা বুখারী নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। এক দৃষ্টে চেয়ে রইলেন মৃত মোশাররফের রক্তাক্ত মৃতদেহের দিকে। কেউ কোনো কথা বলল না। যারা মৃতদেহ বহন করে নিয়ে এসেছিল তারা চোখের জল মুছতে মুছতে ফিরে গেল। কেবলমাত্র দুজন অশ্বারোহী রয়ে গেলেন। সুজার চোখে এখনো ক্রোধের আগুন ধিক ধিক করে জ্বলছিল। তার গালে ছিপের আঘাতটা ক্রমেই বেগুনি রং ধারণ করেছিল। তিনি মাঝে মাঝেই সেখানে হাত বুলোচ্ছিলেন। তার চোখে হিংস্র ক্রোধের আগুন জ্বলে উঠছিল। হঠাৎ সুজা খাজা বুখারীকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, তুমি কি এর বাপ? খাজা বুখারী সুজার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কোনো কথা বললেন না। ইনি সুলতান সুজা। তোমার ছেলে বড়ই বদতমিজি করেছিল এনার সঙ্গে, তাই তার এই দশা হয়েছে। খাজা এবারও কোনো উত্তর দিলেন না। অশ্বারোহীদের ওপর থেকে দৃষ্টি সরিয়ে মৃত মোশাররফের দিকে তাকিয়ে রইলেন।
দেখলেন মোশাররফকে যে পাথরের বেদিতে শোয়ানো হয়েছে তা মোশাররফের শরীর থেকে বেরোনো রক্তে ভিজে যাচ্ছে। মোশাররফ বেঁচে নেই, এরা তাকে মেরে ফেলেছে। সুজা মুখ বাঁকালেন। একটা সামান্য প্রজার ছেলেকে হত্যা করার পর বেশি দয়া বা দুঃখ প্রকাশের কোনো প্রয়োজন নেই। তিনি খান ভাইকে ইঙ্গিত করলেন। দুজনেই ঘোড়ার মুখ ঘুরিয়ে নিলেন। এমন সময় শুধু ঘাগরা আর চলি পরে উস্কো খুস্কো চুলে চিৎকার করে কাঁদতে কাঁদতে ফুলবানু ঘরের ভেতর থেকে ছুটে বেরিয়ে এলো। ফুলবানু কিছুক্ষণ বিস্ফারিত চোখে মোশাররফের মৃতদেহের দিকে তাকিয়ে রইল। তারপর সে তার বুকের ওপর আছড়ে পড়ে কাঁদতে লাগল। সুজা ঘোড়ার পিঠ থেকে ঘাড় ঘুরিয়ে এই দৃশ্য কিছুক্ষণ দেখলেন, অবাক হয়ে ফুলবানুর দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, একজন সামান্য মানুষের ঘরেও এত সুন্দরী মহিলা থাকতে পারে? দুর্গে সিংহদ্বারে প্রবেশ করার সময় সুজা বললেন, খান ভাই, এই বুড়া বান্দাটা কি পাথরের কারিগর নাকি? হ্যাঁ হ্যাঁ হুজুর, আমারও তাই মনে হয়। সুজা নিজের গালে আঘাতের চিহ্নটার ওপর একবার হাত বুলিয়ে নিলেন। পরদিন সন্ধেবেলায় খাজা বুখারীর বাড়ি অসম্ভব নিস্তব্ধ। অন্তঃপুরেও কোনো শব্দ নেই, যেন কোনো মানুষ বাস করে না। ফুলবানু শোকস্তব্ধ হয়ে বসে আছে। শুধুমাত্র মোশাররফের পিতা মোশাররফের রক্তে ভিজে যাওয়া পাথরটার দিকে তাকিয়ে বসে আছেন। আজ সকালেই মোশাররফকে কবর দেওয়া হয়েছে। খাজা বুখারী ভাবছেন, মোশাররফ নেই। গতকাল পর্যন্ত সে একটা সুস্থ স্বাভাবিক মানুষ ছিল, আজ সে নেই। বছর কাটবে, যুগ পরিবর্তন হবে, পৃথিবী পুরনো হয়ে যাবে, সূর্য ম্লান হয়ে যাবে, তবুও মোশাররফ ফিরে আসবে না। এমনভাবে নিশ্চিহ্ন হয়ে মানুষ কোথায় যায়? না, একেবারে নিশ্চিহ্ন তো হয়নি। ওই তো পাথরের উপর তার শেষ রক্তের ছাপ রেখে গেছে, শুকনো রক্ত। পাথরে রক্তের দাগ কতদিন থাকে? এমন সময় ঘোড়ার খুরের শব্দে চোখ তুলে খাজা বুখারী দেখলেন কালকের একজন অশ্বারোহী আসছে। তিনি ভাবলেন, ইনি কে? ইনি কি সুলতান সুজা? মোশাররফ তার সঙ্গে ধৃষ্টতা করেছিল, তার ঋণ কি এখনো শোধ হয়নি? অশ্বারোহী কিন্তু সুজা নয়, খান ভাই আলীবর্দী খাঁ। খান ভাই ঘোড়া থেকে নেমে খাজা বুখারীর পাশে এসে বসলেন। এমনভাবে তার সঙ্গে কথা বলতে লাগলেন যেন খাজা বুখারীকে তার সমকক্ষ বলেই মনে করেন। বললেন, খাজা, দেখো, তোমাকে একটা কথা বলি। সুলতান সুজা কাল থেকে অত্যন্ত দুঃখিত। তোমার ছেলে যে বদতমিজি করেছিল তাতে তো তোমাদের পরিবারের সবাইকে মেরে যদি কুকুরকে খাইয়েও দিতেন হয়তো অন্যায় হতো না। সেটা ব্যাপার না, উনি নিজে জানেন উনি অন্যায় করেননি, তাও তোমাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এই দুঃখ মোচন না করা পর্যন্ত উনি মনে শান্তি পাচ্ছেন না। তুমি একজন তো খুব প্রসিদ্ধ শিল্পী, তা উনি একটা ইচ্ছা পোষণ করেছেন।
তুমি যদি ওনার জন্য একটা মঙ্গলময় সিংহাসন বানিয়ে দাও তাহলে। খান ভাই এক মুঠো মোহর বুখারির পাশে রাখলেন। তার মন ঘৃণা রাগে ভরে উঠল। তিনি মনে মনে ভাবলেন, এরা কি মানুষ? মোশাররফের অভাব এক মুঠো সোনা নিয়ে পূরণ করতে চায়। এরপর মুখে বললেন, শাহজাদার আদেশ আমি বানিয়ে দেব হুজুর। রাত্রির ঘন অন্ধকারে খাজা বুখারী একা বসে রইলেন। কি নিষ্ঠুর এরা! অথচ এরাই শক্তিমান, এরাই সিংহাসনে বসে। ঈশ্বর এদেরই এত শক্তি দিয়েছেন, কিন্তু কেন? মোশাররফের রক্তে যার হাত রাঙা হয়েছে তারই জন্য সিংহাসন তৈরি করতে হবে। ভাবতে ভাবতে খাজা বুখারী রক্তমাখা পাথরটার দিকে তাকিয়ে রইলেন। মনে হলো শ্বেত পাথরের ওপর গাঢ় রক্তের দাগ যেন অন্ধকারে জ্বলছে। বুখারীর চোখ দুটো জ্বলে উঠল। তিনি ঘন ঘন শ্বাস নিতে লাগলেন আর বলতে লাগলেন, মোশাররফ, মোশাররফ, মোশাররফের সিংহাসন। 3 দিন পর খান ভাই এলেন। খাজা বুখারী তখন কারখানার চালার নিচে বসে কাজ করছিলেন। সিংহাসন তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে দেখে খান ভাই খুশি হলেন, কিন্তু আজ তিনি অন্য কথা বলতে এসেছেন। 2-4টে অবান্তর কথা বলার পর কাজের কথা শুরু করলেন। খাজা, আসলে সুলতানই আমাকে পাঠিয়েছেন তোমার ছেলে মোশাররফ, ওর যে স্ত্রী এই কম বয়সে বিধবা হয়ে গেল। সুলতানের এটা খুবই খারাপ লেগেছে। একটা বাচ্চা মেয়ের জীবনে দুঃখ উনি ঘোচাতে চাইছেন। জি হুজুর, আপনি কি বলছেন? সুলতান বলেছেন মোশাররফের স্ত্রী যেন ওনার হারেমে এসে থাকেন। এটা খুব ভালো কথা। এরকম সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্যে কতজন থাকতে পারে বলো? তোমার কিন্তু আনন্দিত হওয়া উচিত। খান ভাই ফিরে গেলেন। সন্ধ্যার পর 3টে ডুলি এসে খাজা বুখারীর বাড়ির সামনে এসে দাঁড়ালো, সঙ্গে কয়েকজন বরকন্দাজ। 2টো ডুলি থেকে 4 জন বাদী এসে খাজা বুখারীর বাড়ির ভেতর প্রবেশ করল। কিছুক্ষণ পর ফুলবানু কাঁদতে কাঁদতে, চোখ মুছতে মুছতে বাদীদের সঙ্গে বাইরে এসে ডুলিতে গিয়ে বসল। 3টে ডুলি বরকন্দাজ পরিবেষ্টিত হয়ে চলে গেল। রাত্রি নামল। খাজা বুখারী কারখানার আলো জেলে কাজ করছেন। তার দেহ নুয়ে পড়েছে। বাটালি দিয়ে সিংহাসনে নাম খোদাই করছেন। মনে মনে চিন্তা করে চলেছেন, মোশাররফের বিয়ে কতদিনেরই বা কথা, কতদিনেরই বা কথা। এই তো সেদিন মুঙ্গের শহরে 1052 সনের 27শে শ্রাবণ খাজা বুখারী বাটালি দিয়ে সিংহাসনে নাম লিখে চললেন। দাসানুদাস খাজা বুখারী কর্তৃক ঠক ঠক করে বাটালির ওপর হাতুড়ির ঘা পড়ছে। খাজার মন কখনো অতীতের স্মৃতিতে ডুবে যাচ্ছে,
কখনো কঠিন নির্মম বর্তমানে ফিরে আসছে। মোশাররফের বিয়ের তারিখের সঙ্গে তার মৃত্যুর তারিখ মিশে যাচ্ছে। মাঝরাত পর্যন্ত বুখারী এইভাবেই কাজ করে গেলেন। যেমন করেই হোক এই অভিশপ্ত সিংহাসন আজই শেষ করতে হবে। আর সহ্য হয় না, আর শক্তি নেই। সিংহাসন দেখে সুজা খুশি হলেন। দেখতে খুব একটা সুশ্রী নয় বটে, কিন্তু এর মধ্যে কি যেন অদ্ভুত একটা আকর্ষণ আছে। সুজা সিংহাসনটা নিয়ে দরবার কক্ষে বসালেন। সন্ধ্যার সময় সুজা সিংহাসনের ওপর মসলান্দ বিছিয়ে দুপাশে তাকিয়া নিয়ে বসলেন। বাদীদের হাতে হাতে শরাবের পেয়ালা চলে এলো। হাসি ঠাট্টা রসালাপে সভা ভরে উঠল। এমন সময় একটা গুরুতর খবর এলো। পাটনা থেকে জলপথের দূত এসেছে। মীর জুমলা 30,000 সৈন্য নিয়ে স্থলপথে আসছেন। শীঘ্রই মুঙ্গের অবরোধ করবেন। শরাবের পাত্র নিয়ে সুজা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আমি রাজমহল ফিরে যাব, এখন যুদ্ধ করব না। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। এত আয়োজন করে, এত পরিশ্রম করে দুর্গটাকে দুর্ভেদ্য করে তোলা হলো, তারপর পালিয়ে যেতে হবে? সকলে ভেতরে ভেতরে ধিক্কার দিলেও ফিরে গেলেন। যাদের সুজার শৌর্যবীর্যের ওপর এখনো আস্থা ছিল, তারাও বুঝলেন সুজা আসলে একজন কাপুরুষ। সুজা অবসাদগ্রস্ত মনে আবার সিংহাসনে বসে পড়লেন। ঘরে বাঁদিরা ছাড়া আর কেউ ছিল না। তারা কেউ তার মুখের সামনে পানপাত্র তুলে ধরল, কেউ বা ময়ূরপঙ্খী পাখা দিয়ে হাওয়া করতে লাগলো, আবার কেউ বা পায়ের কাছে বসে পদসেবা করতে লাগল। সুজা ভাবতে লাগলেন, ঔরঙ্গজেব আর মীর জুমলা, এই দুটো মানুষ আমার জীবনের সব থেকে বড় সমস্যা। এদের নাম শুনলে আমার শক্তি কমে যায়। ঔরঙ্গজেব আমার ছোট ভাই, তা সত্ত্বেও আমার মনে ভয় আসে কেন? ভয় আসে কেন? কাউকে একটা... সুজার মনের আত্মগ্লানি ক্রমে রাগে পরিণত হল। কাউকে আঘাত করতে পারলে গ্লানি হয়তো কিছুটা দূর হয়। গভীর চিন্তিত অবস্থায় সুজা নিজের গালে আঙুল ছোঁয়ালেন। গালের আঘাতের চিহ্নটা প্রায় মিলিয়ে গেলেও তবু একটু কালো দাগ এখনো আছে। মোশাররফের ছিপের আঘাতের দাগ। হঠাৎ সুজার মাথায় আগুন জ্বলে উঠল। বাঁদির বাচ্চা, বজ্জাত কুত্তা, কুত্তা। মোশাররফের প্রতি সুজার রাগ এখনো কমেনি। প্রতিহিংসার আগুন এখনো নেভেনি। এই, কাল যে বাঁদিটা এসছে, ওর কান্না থেমেছে? এখনো থামেনি হুজুর, কেঁদেই চলেছে। তার কান্না আমি থামিয়ে দেবো। তোরা ওকে পাঠিয়ে দে, এখন যা এখান থেকে। বাদীরা চলে গেল। সুজা সিংহাসনের ওপর গা এলিয়ে দিয়ে গালের আঘাতের দাগের ওপর আঙুলে বোলাতে বোলাতে নতুন বাদী ফুলবানুর জন্য প্রতীক্ষা করতে লাগলেন। ফুলবানু সামান্য নারী, খাজা বুখারী সাধারণ মানুষ, মোশাররফ হতভাগ্য স্বল্পায়ু যুবক।
তাদের জীবন, মৃত্যু, নিগ্রহ, নিপীড়ন, হাসি কান্নার মূল্য কতটুকু কেউ কি তা মনে রাখে? এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প সুজা, এক শাহজাদার পতন।